আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এই 4টি দেশের জোট কোয়াডের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসের টিকা নেয়ার ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই। প্রথম ডোজেই প্রতিরোধ তৈরি হয় না। ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য 2 ডোজ টিকা দিতে হবে এবং 2 ডোজ টিকা দেওয়ার পরে এই ভ্যাকসিনের কার্যকারিতা ম্যাক্সিমাম হবে 2 ডোজ টিকার সম্পূর্ণ হওয়ার 14 দিন পরে। ভারতেও বাড়ছে সংক্রমণ। নরেন্দ্র মোদী ঢাকায় যাচ্ছেন এ মাসেই। বাংলাদেশ কি পেয়েছে ভারতের কাছ থেকে শুনবেন বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকার নেতারা কোয়াড জোটের প্রথম শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। ভার্চুয়াল এই বৈঠকের উদ্বোধনী ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। ধারণা করা হচ্ছে সম্মেলনে এই 4 নেতা করোনা ভাইরাস টিকার কোটি কোটি ডোজ উৎপাদনে একটি সমঝোতায় পৌঁছবেন। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে নিউজি তার দেশের সেনা ও বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন। এমন এক সময় তাদের বরখাস্ত করা হলো যখন দেশটির উত্তরাঞ্চলে জিহাদিদের হামলার কারণে নিরাপত্তাহীনতা ক্রমশই বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসলামপন্থী জঙ্গিরা বেশ কিছু শহর দখল করে নেওয়ায় গ্যাস সমৃদ্ধ প্রদেশ কাবো দেলগাদোতে মানবিক সংকট তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অ্যাস্ট্রাজেনেকা করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে সেটির ব্যবহার বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। স্ক্যান্ডিনেভিয়ার 3টি দেশের পর বুলগেরিয়া এবং থাইল্যান্ডেও এই টিকা দেওয়া বন্ধ করে দিলে সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়। এই টিকা নেওয়ার পর শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এ সংক্রান্ত খবরের পরেই এসব দেশে টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। উত্তর পশ্চিম নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন, কাদুনা শহরের কাছের একটি কলেজ থেকে প্রায় 30 জন নারী ও পুরুষ শিক্ষার্থীকে অপহরণ করার পর তারা নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা কলেজটিতে হামলা করে এবং শিক্ষার্থীদের তাদের আবাস থেকে অপহরণ করার আগে গুলি চালায়। গত ডিসেম্বর মাসের পর থেকে নাইজেরিয়াতে 700-এরও বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা দেশটিতে করোনা ভাইরাসের 3য় ওয়েভ মোকাবেলা করতে সারা দেশে রাতের বেলায় জারি করা কারফিউ আরও 6 দিন বৃদ্ধি করেছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, করোনা সংক্রমণের হার এই মার্চ মাসে 13% পৌঁছেছে, যা জানুয়ারি মাসে ছিল 2%। লন্ডনে বিজ্ঞানীরা বলছেন, 1 শতাব্দীরও বেশি সময় আগে ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা জ্যোতির্বিদ্যার একটি গ্রিক গণনা যন্ত্র পুনরায় তৈরি করতে তারা কম্পিউটারের মডেল ব্যবহার করেছেন। ওই যন্ত্রটি দেখে গবেষকরা হতবাক হয়েছিলেন। 2000 বছরের পুরনো এই যন্ত্রটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার। সূর্য, চন্দ্র এবং সে সময় পর্যন্ত জানা আরও 5টি গ্রহের চলাচল সম্পর্কে জানতে হস্তচালিত এই যন্ত্রটি ব্যবহার করা হতো। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রথম ডোজের টিকা নেয়ার পর কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে এখনও করোনা ভাইরাসের 2 ডোজ টিকা সম্পন্ন হয়নি। তাই এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা যারা নিয়েছেন তারা নিরাপদ সেটা বলা যাচ্ছে না। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নেয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এতে টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনা ভাইরাসের 2 ডোজ টিকা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশে এখনও প্রথম ডোজের টিকা দেয়া চলছে, দ্বিতীয় ডোজের টিকা দেয়া এখনও শুরু হয়নি। এর ফলে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদের এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে সেটা বলা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। করোনা ভাইরাস 1 ডোজ তো প্রোটেক্টিভ না, কারণ ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য
2 ডোজ টিকা দিতে হবে এবং 2 ডোজ টিকা দেওয়ার পরে এই ভ্যাকসিনের কার্যকারিতা ম্যাক্সিমাম হবে 2 ডোজ টিকার সম্পূর্ণ হওয়ার 14 দিন পরে। সেজন্য শুরু থেকেই বলা হচ্ছিল যে টিকা নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলো, এই নিয়মগুলো মেনে চলতে হবে। যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে 1 ডোজ নেওয়ার পরেই বা 2 ডোজ নেওয়া হয়ে যাওয়ার পরেও আর স্বাস্থ্য সুরক্ষার মেনে চলতে হবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের 1 বছরেরও অল্প সময়ের মধ্যে কোভিড-19-এর কয়েকটি টিকা বাজারে এসেছে। এসব টিকা যথাযথ পরীক্ষা নিরীক্ষা শেষে মানবদেহে প্রয়োগ শুরু হলেও এখনও এর প্রতিক্রিয়া, কার্যকারিতা নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা চলছে বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট তাহমিনা শিরিন। তিনি বলেন, এই টিকা নেয়ার পর জ্বর, মাথা ব্যথা, টিকা দেওয়ার স্থানে ব্যথা হওয়ার মতো স্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও এতে উদ্বেগের কিছু নেই। এই টিকা নিয়ে গবেষণা চলছে, তবে টিকাটি মানবদেহে প্রয়োগ নিরাপদ বলে তিনি জানান। টিকাতে খুব যে অ্যাডভার্স ইভেন্ট আমরা সেইভাবে দেখছি না, খুবই কম। তো সেইভাবে চিন্তা করলে যে এটা টিকাটা নিরাপদ। আর এখন কতদিন এই টিকাটা আপনাকে প্রোটেকশন দিবে সেটার জন্য তো আমাকে সময় দিতে হবে। এত তাড়াতাড়ি কোনো টিকাই তো বাজারে ছাড়া হয় নাই। এটা জাস্ট ইমার্জেন্সি একটা প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য এই টিকাগুলোকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে বাজারে এবং তার ফলও কিছু কিছু পাওয়া যাচ্ছে। তো একটা টিকার কিন্তু স্টাডি এত তাড়াতাড়ি শেষ হবে না। এই টিকাকে নিয়ে আরো গবেষণা করতে হবে এবং টিকার ডেভেলপমেন্টও হবে। বাংলাদেশের প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার 11 মাসের মাথায় দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে মূলত দেয়া হচ্ছে ব্রিটেনের আবিষ্কৃত এবং ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এই টিকাটির প্রথম ডোজ নেয়ার 4 থেকে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়, না হলে টিকাটি অপচয় হয়ে যায়। তবে টিকা দিলেই হবে না, বরং একটি দেশ বা অঞ্চলে করোনা ভাইরাসের প্রতিরোধ গড়ে তুলতে সেখানকার অন্তত 70 থেকে 80% জনগোষ্ঠীকে সময়ের মধ্যে এই টিকা কর্মসূচির আওতায় আনতে হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। হার্ড ইমিউনিটি এমন না যে 17 কোটি মানুষকে ঘিরে হবে আমাদের। হার্ড ইমিউনিটি হবে একটা পাড়ায়, একটা মহল্লায়, সেই এলাকায় যত জনগণ তার 70 বা 80% টিকা পেয়েছে। উপজেলা ভিত্তিক হবে, জেলা ভিত্তিক হবে, তারপরে ক্রমান্বয়ে একটা দেশের হবে। সেই জন্য আমরা কখনো কখনো বলি যে হার্ড ইমিউনিটি এভারেজ নয়, প্রত্যেকটা স্মলেস্ট ইউনিটে এটা অর্জন করতে হবে এবং সময় একটা ফ্যাক্টর। আমি যদি 5 বছর ধরে হার্ড ইমিউনিটি তৈরি করি আর তার পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি যদি শর্ট হয়, তাহলে আসলে ওইভাবে হার্ড ইমিউনিটি তৈরি হবে না। বাংলাদেশে টিকা কর্মসূচি শুরুর 34 দিনের মাথায় মোট 55 লাখ মানুষ করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে 42,18,000-এর বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এপ্রিল থেকে শুরু হতে পারে দ্বিতীয় ডোজের টিকা দেয়া। এদিকে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, থাইল্যান্ড অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত করলেও এই টিকাকে নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাজ্য ও কানাডা সরকার। এ ছিল ঢাকা থেকে পাঠানো সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। ভারতের অন্তত 6টি রাজ্যে কোভিড পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ডিসেম্বরের পর থেকে এই প্রথমবার ভারতে একদিনে করোনা রোগী শনাক্তকরণের সংখ্যা 23,000 ছাড়িয়েছে। সিংহভাগ রোগী মহারাষ্ট্রেই পাওয়া যাচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যেও প্রতিদিন কোভিড রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর আবারও নাগপুর লকডাউন করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশের প্রায় সব রাজ্যেই নতুন করে কোভিড রোগীর সংখ্যা বাড়তে থাকলেও মহারাষ্ট্রের পরিস্থিতি সবথেকে খারাপ। কয়েকটি জেলায় 1 সপ্তাহের জন্য লকডাউন করে রাখার পরে বড় শহর নাগপুরে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে 15 তারিখ থেকে। নাগপুর শহরের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও লকডাউন থাকবে। নাগপুরেই দেশের মধ্যে সবথেকে বেশি করোনা রোগী পাওয়া গেছে। 1 জানুয়ারি থেকে 7 দিনের গড় রোগীর সংখ্যা 331% বেড়েছে মহারাষ্ট্রে। পাঞ্জাবে সংখ্যা বেড়েছে 509% আর দিল্লিতে 140%। পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার মহামারী বিশেষজ্ঞ ডক্টর গিরিধর বাবুর কাছে জানতে চেয়েছিলাম, এই নতুন পরিসংখ্যান থেকে কি বলা যায় যে ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে? তার কথায়, Some of them seems to be delayed first wave, where earlier there has not been a peak. Now they are peaking. ডক্টর বাবু বলছিলেন, সারা দেশেই যে সমানভাবে নতুন রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে এমনটা নয়। তাই তার মনে হচ্ছে যেসব এলাকায় প্রথম পিকটা এখনো আসেনি সেখানেই এখন ঢেউটা দেখা যাচ্ছে। ওইসব এলাকার জন্য দ্বিতীয় নয়, প্রথম ঢেউ এটা। তিনি আরও বলছিলেন যে ভারতের গ্রামীণ এলাকাগুলোতে সমানভাবে পরীক্ষা করা হচ্ছে না এখনও, কিন্তু কিছু রাজ্যে গ্রামীণ এলাকায় এখন অনেক বেশি পরীক্ষা হচ্ছে, তাই রোগী ধরাও পড়ছে বেশি। অনেকেই হয়তো মনে করছেন যে এটা দ্বিতীয় ঢেউ, কিন্তু তার ব্যাখ্যা পরীক্ষা বৃদ্ধির কারণেই মূলত বেশি রোগী শনাক্ত হচ্ছে।
বলছিলেন ডক্টর গিরিধার বাবু। তিনি আরও জানাচ্ছিলেন, যেসব রাজ্যে এখনও করোনা রোগীর সংখ্যা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, সেখানেও যে এরকম ঢেউ আসবে না তা বলা যায় না। জনঘনত্ব যেখানে বেশি, সেখানে কয়েক মাস রোগীর সংখ্যা কম থাকার পরে আবারও তা দ্রুত বাড়ার আশঙ্কা আছেই। অন্যদিকে অনেক করোনা হাসপাতালেই শয্যা খালি থাকার কারণে ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যেভাবে রোগী বাড়ছে তা কিভাবে তাহলে সামাল দেওয়া যাবে? প্রশ্নটা করেছিলাম ভারতের করোনা হাসপাতালগুলির সমন্বয়ের জন্য যে কেন্দ্রীয় টাস্ক ফোর্স আছে তারই প্রধান ডক্টর গিরধার গিয়ানির কাছে। তিনি বলছিলেন, Actually, it is happening in Maharashtra, and to be very frank, our government beds which were lying vacant now actually are getting utilized in places like. ডক্টর গিয়ানির কথায়, যেসব রাজ্যে দ্রুত করোনা রোগী বাড়ছে তার মধ্যে মহারাষ্ট্রতেই সব থেকে বেশি। সেখানে এখনো সরকারি হাসপাতালগুলোতেই মূলত করোনা চিকিৎসা হচ্ছে, কিন্তু কিছু বেসরকারি হাসপাতালও আছে। তবে দিল্লি বা অন্যান্য রাজ্যে এখনো সেই পরিস্থিতি হয়নি যে করোনা রোগীর চিকিৎসার জন্য শয্যা পাওয়া যাবে না। অনেক শয্যা এখনো খালিই থাকছে। সব হাসপাতালের কোভিড ওয়ার্ডই যে বন্ধ করে দেওয়া হয়েছে তা নয়, আইসিইউ শয্যাও সংরক্ষিত রাখার নির্দেশ এখনও কার্যকরী আছে। প্রয়োজন পড়লে আবারও আগের মতো কোভিড ওয়ার্ড বৃদ্ধি করা হবে বা শয্যা বাড়ানো হবে, বলছিলেন গিরিধার গিয়ানি। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম আর কেরালার মতো রাজ্যে নির্বাচন আসছে, তাই রাজনৈতিক জমায়েত এবং লোক সমাগম স্বাভাবিকভাবেই বাড়ছে ওই রাজ্যগুলোতে। এর কিছু কিছু প্রতিফলনও দেখা যাচ্ছে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানে। মহামারী বিশেষজ্ঞরা সাবধান করছেন, মহারাষ্ট্রে যেভাবে সামাজিক দূরত্ব বিধি না মানা বা মাস্ক না পরার কারণে দ্রুত রোগীর সংখ্যা বেড়েছে, অন্যান্য রাজ্যে বিশেষত নির্বাচন হবে যেখানে, সেই সব জায়গায় করোনা বিধি না মানলে তার ফলও মারাত্মক হতে পারে। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। বাংলাদেশে নোয়াখালী জেলার বসুরহাটে কয়েক মাস ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। পৌরসভা নির্বাচনের আগে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার কিছু বক্তব্যকে কেন্দ্র করে সেখানে এই উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগের দুটো গ্রুপ পরস্পরকে দায়ী করছে। সেখানে সহিংসতায় একজন সাংবাদিক সহ 2 জন নিহত হয়েছে। বসুরহাটের সর্বশেষ পরিস্থিতি শোনা যাক ঢাকা থেকে পাঠানো আকবর হোসেনের এই প্রতিবেদনে। নোয়াখালীর বসুরহাটে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেটি স্থানীয় রাজনীতির অংশ হলেও দেশের বিভিন্ন জায়গায় অনেকেরই নজর কেড়েছে। এর একটি বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা এই ঘটনার কেন্দ্রীয় ব্যক্তি। মাস তিনেক আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বেশ আলোচিত হন আব্দুল কাদের মির্জা। এরপর থেকে নোয়াখালীর একজন এমপি একরামুল হক চৌধুরীর সাথে তার দ্বন্দ্ব প্রকাশ্য হয়, কিন্তু এখনও সেটি থামেনি। সহিংসতায় ইতোমধ্যে 2 জন নিহত হলেও অস্থিরতা কাটছে না। আব্দুল কাদের মির্জা এই অবস্থার জন্য তার প্রতিপক্ষকেই দায়ী করছেন। আমি তো গত কয়েকদিন এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি চুপচাপে আছি। আমার এখানে একটা প্রতিপক্ষ স্বার্থান্বেষী মহল এটা সৃষ্টি করছে, এদেরকে দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র দিয়া লেলাই দিচ্ছে। কিছু সত্য কথা বলার চেষ্টা করছি। এই জন্য নোয়াখালীর অপরাজনীতির সাথে যারা জড়িত তারা ঐক্যবদ্ধ হইয়া এই কাজগুলো করছে। আমি মাদকের বিরুদ্ধে বলছি, আমি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। এই বিষয়টি নিয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নোয়াখালী আওয়ামী লীগের অনেকের সাথেই কথা বলে জানা গেল সেখানে সংঘাত এবং অস্থিরতার মূলে রয়েছে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই। সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নোয়াখালী শহর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু আব্দুল কাদের মির্জার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। উনি আকরাম চৌধুরীকে কি জন্য দোষারোপ করলো আমরা জানি না। আকরাম চৌধুরী তো ওই এলাকার নির্বাচিত সংসদ সদস্য না। বসুরহাট পৌরসভায় মির্জা আব্দুল কাদের মির্জা সাহেব কি কারণে এগুলো করতেছেন এটা তো আসলে উনিই ভালো বলতে পারবে। আসলে ওনার উদ্দেশ্য কি? উনি একটা উপজেলা আওয়ামী লীগের সদস্য, উনি নোয়াখালীর রাজনীতি কন্ট্রোল করতে চায়, উনি লক্ষ্মীপুরের রাজনীতি কন্ট্রোল করতে চায়, উনি ফেনীর রাজনীতি কন্ট্রোল করতে চায়। আসলে ওনার উদ্দেশ্যটা কি? উনি তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নন। গত 3 মাস যাবৎ সেখানে সংঘাত, সহিংসতা, অস্থিরতা এবং প্রাণহানি হলেও
পুলিশ ও প্রশাসনের দিক থেকে কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গতকাল সাবেক একজন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ, যিনি আব্দুল কাদের মির্জার প্রতিপক্ষ হিসেবেই পরিচিত। সহিংসতা এবং অস্থিরতার আশঙ্কায় বসুরহাটের জীবনযাত্রা অনেকটা থমকে গেছে, যেমনটা বলছিলেন স্থানীয় সাংবাদিক এহসানুল আলম খসরু। গত 3 মাস ব্যবসায়ীরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, সবকিছুতে একটা স্থবিরতা নেমে আসছে এবং জনমনে একটা অজানা আতঙ্ক ঘিরে আছে। ব্যবসা বাণিজ্য বলতে কিছুই নেই, ব্যবসায়ীরা অনেকেই হাত গুটিয়ে বসে আছে। প্রতিদিন একটা না একটা, গত 3 মাস একটা না একটা ঘটনা ঘটছেই এবং এর আগে 6-7 মাস করোনাকালীন সময় ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ ছিল, ব্যবসা করতে পারেনি। এদিকে স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রশাসনের দিক থেকে জোরালো কোনো পদক্ষেপ না নিলে আরও প্রাণহানির আশঙ্কা আছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। আকবর হোসেন, ঢাকা থেকে। এবারে আপনাদের আগামীকালের ফোন ইনের বিষয়টি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে একজন ট্রান্সজেন্ডার তাসনুভা আনান শিশির সংবাদ পাঠ করার পর এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন দেশটির ইতিহাসে এই প্রথম একজন ট্রান্সজেন্ডার নারীর খবর পড়ার বিষয়টি বড় একটি ঘটনা। ট্রান্সজেন্ডারদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির কতটা পরিবর্তন হয়েছে, আপনি কি মনে করেন? এ নিয়েই হবে শনিবারের ফোন ইন। যোগ দিতে চাইলে 0171411557 এই নম্বরে ফোন বা SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা বিবিসি বাংলা শুনছেন রংপুরে, ঢাকায়, রাজশাহীতে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে ঢাকায় যাচ্ছেন 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং মুজিব জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে তার এই সফর। তিনি এমন এক সময়ে ঢাকায় যাচ্ছেন যখন ভারতের সাথে সম্পর্কে প্রত্যাশার ক্ষেত্রে হতাশা বেড়েছে বাংলাদেশে। ভারতে নাগরিকত্ব আইন এবং মুসলিমদের নিয়ে নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির রাজনীতি অনেক সময় বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ট্রানজিট সুবিধা সহ ভারতের নানা চাহিদা পূরণ করার পরও বাংলাদেশ কি পেয়েছে সেই প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতি কেন তৈরি হলো? এ নিয়ে ঢাকা থেকে কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন। এই সেতু আমাদের 2 দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য ছিল কয়েকদিন আগে ফেনী নদীর উপর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে। সেতুটি সরাসরি যুক্ত করেছে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে। এখন ভারতের এই রাজ্যগুলো সেতু দিয়ে সহজে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য আনা নেয়া করতে পারবে। 5 বছর আগেই ভারতের জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা কার্যকর হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রত্যাশা বা প্রাপ্তির ফারাক এখন নানা আলোচনার জন্ম দিচ্ছে। সাবেক একজন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, ভারত তাদের চাহিদার সবই পেয়েছে, কিন্তু তার তুলনায় বাংলাদেশের প্রাপ্তি না থাকায় এখানে হতাশা বাড়ছে বলে তিনি মনে করেন। ভারতের কিছু উদ্বেগ ছিল বাংলাদেশ নিয়ে, ছিল বেশ কটাই ছিল। ধরুন, উত্তর পূর্ব ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কিছু কার্যকলাপ চালাচ্ছিল ইত্যাদি ইত্যাদি, তারপরে তাদের ট্রানজিটের দরকার ছিল। এই সমস্যাগুলো কিন্তু বাংলাদেশ পরিপূর্ণ সহযোগিতা করেছে তাদের এই উদ্বেগগুলো দূর করার জন্য, এবং এ ব্যাপারে ভারতে কিন্তু আর চাওয়ার কিছু নেই। আমরা জানি যে ব্রিজ উদ্বোধন হলো, তাতে করে কিন্তু কানেক্টিভিটির আরেকটা সুযোগ সৃষ্টি হলো। আসলে এটা শুধু কানেক্টিভিটি হিসাবে দেখলে চলবে না, আসলে ত্রিপুরার মানুষের জন্য এটা একটা বিরাট সুবিধা বয়ে আনবে যে তারা তাদের ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশে হোক বা ভারতের অন্য অংশ থেকে হোক, তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে খুব সহজে নিয়ে আসতে পারবে, অনেক সহজ হয়ে গেল। এগুলি সবই হচ্ছে, কিন্তু বাংলাদেশে যে কয়েকটা চাওয়া ছিল দৃশ্যত তার তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তিস্তার পানি নিয়ে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে হবে, কারণ বেশ কয়েক বছর যাবতে একাধিক প্রধানমন্ত্রী কিন্তু এ ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন এবং একটা চুক্তি সইয়ের কাছাকাছি ছিল, কিন্তু শেষ পর্যায়ে চুক্তিটা কিন্তু সই হয়নি এবং এটা এখন অনেকটাই কোল্ড স্টোরেজে চলে গেছে। এটা একটা হতাশার কারণ। আরেকটা খুব ছোট্ট অ্যাকশন যেটা ভারত নিতে পারে সেটা হলো সীমান্তে হত্যা বন্ধ করা।
কিন্তু ভারতীয় নেতৃত্ব যে কোনো কারণে হোক এটা খুব প্রয়োজন মনে করছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন যে ঢাকা সফরে আসছেন, এবারও তিস্তা নদীর পানি বন্টন প্রশ্নে সমাধানের কোনো ইঙ্গিত নেই। এই সফরকে কেন্দ্র করে কয়েকদিন আগেই ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তখন সাংবাদিকদের প্রশ্নে তাঁর বক্তব্য ছিল, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকার আগের অবস্থানেই আছে। আর সীমান্তে মানুষ হত্যা বন্ধের প্রশ্নে তিনি সীমান্তে অপরাধ কমানোর বিষয়ে জোর দিয়ে বলেছিলেন, অপরাধ নয়, মৃত্যুও নয়। ফলে বাংলাদেশের মূল দুটি ইস্যুতে সমাধানের ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ যে সংকটে পড়েছে, এই সংকট সামলানোর ক্ষেত্রেও বাংলাদেশ ভারতকে সেভাবে পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশের উদ্বেগগুলো ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্কে আমরা দেখি প্রতিটা রাষ্ট্রেরই কিন্তু তার ন্যাশনাল ইন্টারেস্ট প্রাধান্য পায়, কিন্তু তার যে নেইবারের সাথে এই ধরনের সম্পর্ক, আমি বাংলাদেশের কথা বোঝাচ্ছি, যে যেখানে বাংলাদেশ নর্থ ইস্টে ইনসার্জেন্সি এবং অন্যান্য ক্ষেত্রে এক্সট্রাডিশন ট্রিটি এবং এগুলো ক্ষেত্রে বাংলাদেশ সহায়তা করেছে, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট ভারতকে একটা নিউট্রাল রোল যে প্লে করবে সেটা আমরা আশা করেছিলাম, কিন্তু সেটাও কিন্তু করেনি। সেই কারণে কিন্তু এই ক্ষোভটা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে যে এখানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু স্ট্র্যাটেজিক নয়, যেটাকে আমরা বলি ট্যাকটিক্যাল। অর্থাৎ হচ্ছে যে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনের বেসিসে সম্পর্কটা নির্ধারিত হচ্ছে, কিন্তু এটা লং টার্ম এটার ইমপ্লিকেশন কি হবে সেটা মাথায় রেখে করা হচ্ছে না। অর্থাৎ এর আগেও আমি যেটা বলতাম যে ভারতের নেইবারহুড পলিসিটা ঠিকই আছে, কিন্তু এই নেইবারহুড পলিসিতে বাংলাদেশের কনসার্ন গুলা কিন্তু প্রায়োরিটাইজ একদমই নয়, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সই না করার ক্ষেত্রে কয়েক বছর ধরেই ভারতের পক্ষ থেকে তাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার বিষয়কে কারণ হিসেবে দেখানো হচ্ছে। তবে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটির রাজ্য বা কেন্দ্রীয় সরকার কেউই এর দায়িত্ব নিতে চায় না। তিস্তা ইস্যুসহ বাংলাদেশের চাহিদাগুলোর ক্ষেত্রে ভারত সংকীর্ণ স্বার্থ দেখছে বলে তিনি মনে করেন। প্রত্যেক দেশই তাদের জাতীয় স্বার্থ দেখবে, কিন্তু জাতীয় স্বার্থ দুভাবে দেখা যায়, একটা হলো সংকীর্ণ ভাবে দেখা যায়, আবার একটা আপনি কিন্তু অনেক কিছু দিয়ে ও নিজের স্বার্থ উদ্ধার করতে পারেন। আমার মনে হচ্ছে যে ভারত তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ যেটা অভ্যন্তরীণ, ভারতের সরকার সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি না যে মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে খুব অসন্তুষ্ট হতেন যদি কেন্দ্রীয় সরকার এটা করে ফেলতো। মমতা ব্যানার্জি তার ভোটের কারণে দেখাতে চান না যে উনি করেছেন কাজটা বা উনি স্বীকৃতি দিয়েছেন। একই কারণে বিজেপিও চায় না যে তারা যে করেছে কাজটা সেটা মানে কৃতিত্ব নেওয়াটা এখানে তাদের হয়তো রাজনৈতিক স্বার্থে পরিপন্থী হতো। প্রত্যেকেই তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ দেখেছে অভ্যন্তরীণ। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠনের পরের বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হয়। তখন ভারতে ছিল কংগ্রেস সরকার। সেই প্রেক্ষাপটে 2011 সালে ঢাকা সফরে এসেছিলেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। পরে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পরও আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার কথা বলা হয় দুপক্ষ থেকেই। কিন্তু আওয়ামী লীগ সরকারের টানা 12 বছরে বাংলাদেশের প্রত্যাশার জায়গায় ফারাকের প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে ভারতে নাগরিকত্ব আইন এবং মুসলিমদের নিয়ে মোদী সরকার বা বিজেপির রাজনীতিও বাংলাদেশে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ মনে করেন, ভারতের বিজেপি সরকারের আচরণের কারণে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ বৃদ্ধি পাচ্ছে বা ক্ষেত্র তৈরি হচ্ছে। আমরা যেটা দেখছি যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর একদম বিজেপির শীর্ষ নেতৃত্ব এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তিরাও প্রকাশ্যে বক্তব্যগুলো আছে যে অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে ইত্যাদি, এবং বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক এবং খুব অসম্ভব রকম যাকে বলে অবজেকশনেবল বক্তব্য, সে বক্তব্যগুলো আমরা দেখছি যেটা আগে কখনো আমরা দেখিনি। অর্থাৎ 47 পূর্ববর্তী বা 47 সালে যে রাজনীতিটা ছিল সাম্প্রদায়িকতার রাজনীতি, সেই রাজনীতিটাকে তারা আবার সামনে নিয়ে এসছেন এবং সেই সাম্প্রদায়িক রেটরিক গুলো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করছেন, যেটা ভারতের পররাষ্ট্রনীতির বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে একটি সম্পূর্ণ নতুন ডাইমেনশন। এদেশেও এর প্রতিক্রিয়া আমরা দেখছি যে নানা ধরনের যে ধর্মভিত্তিক রাজনীতির একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, যার ফলে ভারত বিরোধী সেন্টিমেন্টটা বাংলাদেশে
আরো ব্যাপক হারে বাড়ছে। নরেন্দ্র মোদীর এবারের ঢাকা সফরেও বাংলাদেশের মূল সমস্যাগুলো দ্বিপাক্ষিক আলোচনায় কতটা অগ্রাধিকার পাবে তা নিয়েও বিশ্লেষকদের অনেকে প্রশ্ন তুলেছেন। তবে সীমান্তের তিন পাশে লাগোয়া এবং বড় প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে এখনকার সম্পর্ককে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়। দশকের পর দশক ধরে ঝুলে থাকা ছিটমহল বিনিময় সমস্যার সমাধান হওয়া এবং ৭৪-এর মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি কার্যকর করার বিষয়কে উদাহরণ হিসেবে দেখানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে হতাশার প্রশ্নকে নাকচ করে দিয়েছেন। দেখেন, উনি দুটো ইভেন্টে আসছেন, একটি হচ্ছে বঙ্গবন্ধু শতবার্ষিকী আর আরেকটি হচ্ছে আমাদের 50 বছরের স্বাধীনতা দিবস উদযাপনে, দুটো দিবসে আসছেন। আমাদের প্রত্যাশা আমরা উই আর ভেরি হ্যাপি উনি আসতেছেন এবং এই কোভিড এর পরে ওনার প্রথম সফর আউটসাইড ইন্ডিয়া। আর আপনি যে হতাশার কথা বলছেন সেগুলো আমাদের ডিকশনারিতে নাই। হ্যাঁ, কারণ ভারতের সাথে যত ধরনের বড় বড় সমস্যা সেগুলো আমরা আলোচনার মধ্যে সমাধান করেছি। ছোটখাটো কিছু এদিক ওদিক থাকতে পারে, একটি যেমন আছে যে মাঝে মধ্যে সীমান্তে লোক মারা যায়, কিন্তু সরকার, উভয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একটা লোক আমরা চাই না মরুক, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে। বাট ইন প্রিন্সিপল উই হ্যাভ টেকেন দ্য ভাও। সুতরাং আমাদের হতাশা নাই। ইমপ্লিমেন্টেশনে আমাদের এই সমস্ত দেশে অনেক সময় কিছুটা দুর্বলতা থাকে, সেই দুর্বলতা কিভাবে ওভারকাম করতে পারি সেই জন্য আমরা চিন্তা করেছি যেসব এলাকায় এই ধরনের দুর্গতি হয় সেখানে আমরা জয়েন্ট মনিটরিং করে যাতে এইগুলো কমাতে পারি। তিস্তা চুক্তি সই হয়ে আছে, বাস্তবায়ন হয়নি, তাদের কিছু সমস্যা আছে। ভারত সরকার কখনো বলেনি আমরা ওটা অস্বীকার করেছি। আর আপনার এই যে চুক্তি হলে যে পানি পেতা আমরা এখনো তাই পাচ্ছি। সুতরাং এই নিয়ে আপনাদের মাথা ব্যথা খুব বেশি হওয়ার খুব কারণ নাই। ভারতের বিশ্লেষকদেরও অনেকে দুই দেশের সম্পর্কের এখনকার পরিস্থিতিকে ইতিবাচক দিক থেকেই ব্যাখ্যা করেন। দুই দেশের সম্পর্ক নিয়ে কাজ করেন ভারতের একটি বেসরকারি সংস্থা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের শ্রী রাধা দত্ত বলেছেন, ভারত সরকার বাংলাদেশের চাওয়াকে অগ্রাধিকার দেয় বলে তিনি মনে করেন। দুই দেশের যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা স্টেট টু স্টেট সম্পর্ক যেটা আমরা বলি, খুব মাল্টি সেক্টরাল কাজ হচ্ছে। আর পানি চুক্তি হচ্ছে না বলে একটা হতাশা বলুন, চিন্তা বলুন, সেই জায়গাটা একটা নিশ্চয়ই হয়েছে। কিন্তু এটা বারবার প্রাইম মিনিস্টার মোদিও বলেছেন যে এটা তো একটা ওই স্টেট ফেডারেলের যেই প্রবলেমটা হয় সেই কারণে জিনিসটা আটকে আছে। এই যে বাংলাদেশ কি চাইছে, তাদের কোনটা বেশি দরকার, সেটার একটা চিন্তা তো করতেই হবে, সেটা নিয়ে কোনো দোমানা নেই। এখন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কানেক্টিভিটির উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে দুই পক্ষ থেকেই। তাতেও এখন ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের লাভ ক্ষতির বিষয় আলোচনায় আসছে। ঢাকায় একটি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের এখনো অনেক চাওয়া বা পাওয়ার বিষয় রয়েছে। বাণিজ্য এবং ক্রস বর্ডার কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, আঞ্চলিক যোগাযোগও হয়েছে। তবে এখনো এখানে অনেক সম্ভাবনা এবং অনেক চাওয়ার এবং পাওয়ার বিষয় রয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাচ্ছে এবং তখন যে শুল্ক মুক্ত, কোটা মুক্ত বাণিজ্য সুবিধা পাওয়াটা এটা কিন্তু চলে যাবে, যেটি কিনা ভারতও বাংলাদেশকে দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের চাওয়ার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার পরেও যাতে তারা একটি সময় ধরে এই শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধাটা যাতে চালিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বক্তব্য হচ্ছে, দুই দেশ যোগাযোগের বিষয়কে প্রাধান্য দেয় সেটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক লাভজনক হবে। এই ট্রেড এবং কমিউনিকেশন ফলে আমাদের কত যে উন্নতি হচ্ছে, আমরা জিনিস বিক্রি যেমন করতেছি, $1 বিলিয়ন আমরা এখন তাদের সাথে আমরা এক্সপোর্ট করি। নিশ্চয় নট এ জোক, কোথায় 200 মিলিয়ন করতেন, এখন তার থেকে 5 গুণ বাড়ছে। আমরা বিশ্বাস করি যে এই কানেক্টিভিটির জন্য আমাদের সারা বাংলাদেশের উন্নয়ন হবে। এগুলো যারা হতাশা লোক তারা এইসব তুলে ধরে, কিন্তু বাই এন্ড লার্জ সি থিংস আর ইমপ্রুভিং। মন্ত্রী আরও বলেছেন, দুই দেশের এখনকার গভীর সম্পর্কের পটভূমিতে বাংলাদেশের সমস্যাগুলোতে দ্রুত সমাধান সম্ভব হবে বলে তাঁরা বিশ্বাস করেন। তবে বিশ্লেষকরা বলেছেন, মানুষের মাঝে হতাশা বৃদ্ধির কারণগুলো বা বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারের এগোনো উচিত। পরিবেশন করলেন কাদির কল্লোল। শেষ করার আগে সংবাদ শিরোনাম। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এই 4টি দেশের জোট কোয়াডের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে
উদ্বেগের কিছু নেই, প্রথম ডোজেই প্রতিরোধ তৈরি হয় না। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। কেমন?